যদি কোনো নির্বাচনী এলাকার রাজনৈতিক ভবিষ্যৎ বুঝতে চান তাহলে তার গভীরে যেতে হয়। আজকের এই বিশদ আলোচনায় আমরা ত্রিপুরার কমলপুরকে একটা কেস স্টাডি হিসেবে দেখব কিভাবে ডেটা নির্ভর কৌশল দিয়ে হারানো রাজনৈতিক জমি আবার ফিরে পাওয়া যায়। চলুন আলোচনার শুরুতেই আমরা ম্যাপে চোখ রাখি। এই যে ত্রিপুরার ধলাই জেলার কমলপুর কেন্দ্র, এর ভৌগোলিক অবস্থানটা বোঝা খুব জরুরি। কারণ যে কোনো রণকৌশলের প্রথম ধাপই হল সেই জায়গার মাটি আর মানুষকে ঠিকঠাক চেনা। একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন, একটা রাজনৈতিক জনমত কেন হারিয়ে যায় আর সেটাকে আবার ফিরিয়ে আনা যায় কিভাবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর। এর মধ্যেই লুকিয়ে আছে রাজনৈতিক বদল আর বিশ্বাস ফিরে পাওয়ার রহস্য। তো আমরা কিভাবে এগোব? এই হলো আমাদের আলোচনার একটা রোডম্যাপ। আমরা ধাপে ধাপে কমলপুরের পরিস্থিতিটা বুঝব, কেন এমন হলো তা বিশ্লেষণ করব, আর সবশেষে একটা সমাধানের পথ খুঁজব। চলুন শুরু করা যাক। যে কোনো সমাধানের আগে সমস্যাটা ঠিক কোথায় তা জানা দরকার, মানে সঠিক ডায়াগনোসিস। তাই সবার আগে আমরা কমলপুরের মাটির দিকে তাকাবো, মানে ওখানকার মানুষ আর নির্বাচনী পরিসংখ্যানগুলো একটু খতিয়ে দেখব। 2023-এর ডেটা বলছে এখানকার মোট ভোটার সংখ্যা প্রায় 46,000, মানে 45,932 জন। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমস্ত হিসেব নিকেশের ভিত্তি। আর দেখুন, ভোটদানের হারটা দেখুন, 88%-এরও বেশি। এই বিপুল অংশগ্রহণই কিন্তু বলে দেয় যে কমলপুরের মানুষ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কতটা সিরিয়াস, কতটা সক্রিয়। এখানকার জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় 24%, তপশিলি জাতিভুক্ত। ঐতিহাসিকভাবেই আমরা দেখেছি এই জনগোষ্ঠীর ভোট এখানকার রাজনৈতিক সমীকরণকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। দেখুন, কমলপুর একটা সাধারণ আসন ঠিকই, কিন্তু এর গভীরে তাকালে দেখা যায় গ্রামীণ সংকট, মারাত্মক বেকারত্ব আর তরুণদের কাজের খোঁজে বাইরে চলে যাওয়ার একটা কঠিন বাস্তবতা। এই সমস্যাগুলোই কিন্তু সেখানকার মানুষের দৈনন্দিন জীবন আর ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে আসি 2023 সালের নির্বাচনী ফলাফলে। এখান থেকেই আমরা বুঝতে পারব কেন জনমত এতটা বিভক্ত হয়ে গেল। সমস্যার মূল সূত্রটা এখানেই। এই চারটা দেখুন, একদম পরিষ্কার। ভোটটা মূলত 3টে প্রধান দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। জয়ী দল 45%-এর মতো ভোট পেলেও খেয়াল করুন, কেউই কিন্তু এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর এটাই একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেয়। 2018 আর 2023-এর মধ্যে তফাৎটা একবার দেখুন। 2018-তে লড়াইটা ছিল একদম সোজা সাপটা, দ্বিমুখী। কিন্তু 2023-এ সিপিআইএম প্রার্থী না দেওয়ায় বিরোধী ভোটটা কংগ্রেস আর টিএমপির মধ্যে ভেঙে যায়। আর এই বিভাজনই ফলাফলে একটা বিশাল প্রভাব ফেলে। তো 2023-এর ফলাফল কি হয়েছে তা তো আমরা দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কেন হলো? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বেশ কয়েক বছরের নির্বাচনী ডেটার মধ্যে। চলুন সংখ্যাগুলোর ভেতরের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কয়েক দশকের রাজনৈতিক ইতিহাস যেন চোখের সামনে চলে আসে। দেখুন, একটা লম্বা সময় ধরে ছিল সিপিআইএমের আধিপত্য। তারপর 2018-তে একটা বড়সড় ধাক্কা, বিজেপি ক্ষমতায় আসে। আর তারপর 2023-এর এই বিভক্ত রায়। প্রত্যেকটা সংখ্যা এক একটা রাজনৈতিক পট পরিবর্তনের গল্প বলছে। এই সংখ্যাগুলো কিন্তু শুধু ভোটের হিসেব নয়, এগুলো মানুষের মতামতের প্রতিফলন। আর যে কোনো গণতন্ত্রে এটা মনে রাখা খুব জরুরি যে রাজনৈতিক বক্তব্য সবসময় দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেক ব্যক্তির মর্যাদাকে সম্মান করতে হবে। এর উদ্দেশ্য মানুষকে সঠিক তথ্য দেওয়া, তাদের মধ্যে বিভেদ তৈরি করা নয়। বেশ, আমরা সমস্যাটা তো চিহ্নিত করলাম, এবার সমাধানের পথে এগোনোর পালা। এই যে এত ডেটা আমরা বিশ্লেষণ করলাম, এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে রাজনৈতিক পুনরুদ্ধারের একটা ব্লুপ্রিন্ট। রাজনৈতিক বিশ্বাস ফিরে পেতে হলে 3টে মূল কাজ করতে হবে। 1. হতাশ হয়ে পড়া বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ ভোটারদের আবার সক্রিয় করা। 2. একেবারে বুথ স্তর থেকে সংগঠনকে নতুন করে শক্তিশালী করে তোলা। আর 3. একজন বিশ্বাসযোগ্য স্থানীয় প্রার্থীকে সামনে রেখে একটা নতুন ন্যারেটিভ তৈরি করা। এই 3টে কৌশলকে আমরা একটা জামিয়া কাঠামোর মধ্যে এনেছি, যার নাম দিয়েছি চতুর্মুখ মতবাদ, মানে চারমুখী একটা স্ট্র্যাটেজি।
এটা 4টে আলাদা দিক থেকে রাজনৈতিক শক্তিকে আবার গড়ে তোলার একটা সম্পূর্ণ পরিকল্পনা। এর প্রথম মুখটা হল নির্বাচনী কৌশল। মূল লক্ষ্য হল ধর্মনিরপেক্ষ ভোটগুলোকে এক ছাতার তলায় আনা। নিজেদের পুরনো শক্ত ঘাঁটি, যেমন তপশিলি জাতি অধ্যুষিত গ্রাম বা গ্রামীণ ব্লকগুলোতে আবার সক্রিয় হতে হবে। আর প্রচারের কেন্দ্রে রাখতে হবে মানুষের সত্যিকারের চাহিদা, ভালো চাকরি, পেনশন, জমির অধিকার। দ্বিতীয় মুখটা হল সাংগঠনিক। এটা ভুললে চলবে না যে কোনো রাজনৈতিক লড়াই জেতা হয় বুথ স্তরে। তাই ৩০০রও বেশি শক্তিশালী বুথ কমিটি নতুন করে তৈরি করতে হবে। কর্মীদের ট্রেনিং দিতে হবে যাতে তারা ভোটারদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে আর এলাকার সমস্যাগুলো বুঝতে পারে। তৃতীয় মুখটা হল ন্যারেটিভ বা আখ্যান। এখানে মূল বার্তা হবে সবার জন্য সমান উন্নয়ন। বিভাজনের রাজনীতির বদলে একটা পজিটিভ বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য স্থানীয় মানুষের জীবনের গল্প, এলাকার প্রভাবশালী মুখতে ব্যবহার করতে হবে। আর সবথেকে বড় কথা, ভুল তথ্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর চতুর্থ এবং শেষ মুখটা হল রিসোর্স বা সম্পদ। অনেক সময় মনে হয় টাকার লড়াইয়ে জেতা সম্ভব না, কিন্তু জনগণের শক্তি দিয়ে সেটা সম্ভব। ছোট ছোট অনুদান সংগ্রহ করে স্বেচ্ছাসেবকদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পৌঁছেতে হবে। এখানে টাকা নয়, মানুষের অংশগ্রহণটাই হবে আসল শক্তি। স্ট্র্যাটেজি তো তৈরি হলো, কিন্তু মাঠে নামার জন্য একটা টাইমলাইন দরকার। চলুন দেখি নির্বাচনের আগে ৯০ দিন এই চতুর্মুখ কৌশলকে কিভাবে ধাপে ধাপে কাজে লাগানো যেতে পারে। এই টাইমলাইনটা দেখুন, একটা পরিষ্কার ৯০ দিনের রোডম্যাপ। প্রথম ৩০ দিনে প্রার্থী ঠিক করা আর বুথ কমিটি তৈরি, পরে ৩০ দিনে ছোট ইস্তেহার প্রকাশ আর জোরদার প্রচার, আর শেষ ৩০ দিনে গণসংযোগ থেকে শুরু করে ভোটের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত বার্তা দেওয়া। প্রত্যেকটা ধাপ এখানে সাজানো আছে। এই পুরো কৌশলের মুখ হবেন একজন আদর্শ প্রার্থী। কেমন হবেন তিনি? প্রথমত, বিশ্বাসযোগ্য, যার একটা স্বচ্ছ ইমেজ আছে আর মানুষের সাথে যার গভীর সম্পর্ক। দ্বিতীয়ত, জ্ঞানী, যিনি চাকরি, চাষবাস, রাস্তাঘাটের মতো স্থানীয় সমস্যাগুলো ভালো করে বোঝেন। আর তৃতীয়ত, প্রভাবশালী, যার কথা মানুষ শোনে, যাকে ভরসা করে। সবশেষে আসুন আবার মানুষের কাছেই ফিরে যাই, কারণ সবকিছুর কেন্দ্রে তো মানুষই। আর কমলপুরের মানুষের প্রধান ৩টে সমস্যা কি? বেকারত্ব, এলাকার অনুন্নয়ন আর লাগাম ছাড়া জিনিসপত্রের দাম। যে কোনো কৌশলের মূল ফোকাস কিন্তু এই সমস্যাগুলোই হওয়া উচিত। আজকে ডিজিটাল যুগে ডেটা নির্ভর প্রচার খুব শক্তিশালী একটা হাতিয়ার। তবে ভোটারদের তথ্য ব্যবহার করার সময় আমাদের সব সময় তাদের গোপনীয়তা এবং সম্মতির কথা মাথায় রাখতে হবে। ভারতের তথ্য সুরক্ষা আইনের মূল ভাবনাও কিন্তু এটাই। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। আমরা শুধু নির্বাচনী কৌশল নিয়ে কথা বললাম না, এবার আমরা একটা আরও বড় লক্ষ্যের দিকে যাব, আর সেটা হলো একটা অর্থপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেখুন, একটা রাজনৈতিক ব্লুপ্রিন্টের আসল উদ্দেশ্য কিন্তু শুধু ভোটে জেতা নয়। আসল উদ্দেশ্য হল এমন একটা সিস্টেম তৈরি করা যা মানুষের জন্য চাকরি, কল্যাণ আর সুরক্ষার ব্যবস্থা করবে। আর এভাবেই দিনের পর দিন কাজের মাধ্যমে মানুষের বিশ্বাসটা আবার জিতে নিতে হবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচন কেন্দ্রের উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 080420416002 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।